মানে দুজনের স্বভাব একই রকম? একদম একই রকম। তো এদের বিপক্ষে আপনি কি করবেন, বা এদের পক্ষেই বা আপনি কি করবেন? এই গ্রামের উন্নয়নের জন্য এই দুটো চেয়ারম্যানের দুইজন যে দাঁড়াইছে বা দাঁড়াবে, তা আপনি কি ডিসিশন নেবেন বলেন? মানে এই গ্রামের এটা দুর্ভাগ্য, তাই না? দুর্ভাগ্য। এখন মানে একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করি। এই দুইজনই তো বয়স হয়েছে, দুজনই খারাপ লোক, এটা প্রমাণিত। তো এখন গ্রামের লোকজন মিলে যদি একটা তরুণ নেতৃত্ব, এখন তো তরুণ নেতৃত্বের জোয়ার, সারা দেশেই তো একই অবস্থা, তো তরুণ নেতৃত্ব গ্রামে আসলে সেটা ভালো কিনা? কিন্তু এই রকম তরুণ একজনকে কি খুঁজে পাওয়া যাবে এই গ্রামে? এগিয়ে আসবে, তরুণ এগিয়ে আসবে, ঠিক আছে, কিন্তু তাকে কিভাবে গ্রহণ করবে মানুষ, সেটা নিয়ে মনে করেন যে আমি একটু চিন্তায় আছি। আমি আপনাদের বলি, শুনুন, আমাদের রতন, রতন? মানে এই যে নাম শুনলেই কিন্তু আপনি চিন্তা করবেন যে রতন, আমাদের রতন, সে মনে মনে কিন্তু ঠিক করে ফেলাইছে যে সে এবার নির্বাচন করবে। কিন্তু না, আমাদের আগে বুঝতে হবে, সেটা হলো রতনের সাথে কথা বলতে হবে যে আমরা রতনকে বিশ্বাস করতে পারি কিনা এবং নির্ভর করতে পারি কিনা। খুবই সিরিয়াস যে সে নির্বাচন করবে। এখন আপনি একটু চিন্তা করেন যে এই দুইজনের বিপক্ষে এই গ্রামে রতনরে কিভাবে মানে একটা প্রার্থী হিসেবে এস্টাবলিশ করা যায়। না না, প্রথমে আমাদের রতনের সাথে বসতে হবে। আমাদেরকে প্রথমে রতন আমাদেরকে বিশ্বাসযোগ্য করতে পারে কিনা এই বিষয়টা আমরা দেখব। তারপরে যেটা হবে, ওর কিন্তু কিছু স্বভাব পাল্টাতে হবে। না, এইটা এটা এই বিষয়ে আপনারা আমি বলি, আমি এই গত কয়েকদিন রতনের সাথে তো কথা হচ্ছে, নির্বাচন নিয়েও কথা হয়েছে, আমি তারে একদম সাফ সাফ বলে দিছি যে ভাই, নির্বাচন যদি তুমি করতে চাও, তোমার এই কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, এগুলোর ব্যাপক একটা পরিবর্তন হবে। এ বিষয়ে আমি তারে বলে দিচ্ছি, বুঝছেন? এখন আপনি যেটা করবেন, মানে রতনের এই নির্বাচন করা প্রসঙ্গে আপনি একটা সঠিক একটা প্ল্যান যেটা বলে আর কি, বুঝছেন, এইটা আপনি একটু তৈরি কইরা রতনরে আপনি দিবেন বা আমাদের দিবেন, আমরা সেই অনুযায়ী মনে করেন যে কাজ করবো। এবং আমরা একটা জিনিস করতে হবে আমাদের, সেটা হলো রতনকে যে আমাদের প্রয়োজন, এইটা এক ধরনের মোটিভেশন করতে হবে গ্রামের লোককে। একটা খুব বড় প্রবলেম আর কি, যে নির্বাচনে আমরা তো দেখি যে সবসময় যে এই যে মনসুর চেয়ারম্যান বা আপনার মধু ব্যাপারী দুজনই কিন্তু টাকার মালিক, আর নির্বাচনে যে ভোট কেনা বেচা হয় এটা তো খুব স্বাভাবিক, সারা দেশব্যাপী এটা ঘটে কিন্তু, হ্যাঁ, এটা খুব বড় একটা ইস্যু। না না, আমরা আমরা কিন্তু বিষয়টা অন্যভাবে দেখতে হবে। সেটা হলো আমরা টাকা দিয়ে ওই যে কি মনসুর আর ওর কি ব্যাপারী, ওইটা মধু ব্যাপারী, হ্যাঁ, আমরা টাকা দিয়ে মনসুর আর মধু ব্যাপারীর বিপক্ষে কোনো প্রচারণা চালাতে পারবো না। কিন্তু আমরা যদি গ্রামের লোককে বিশ্বাস করাতে পারি যে রতন নির্ভরযোগ্য এবং রতনকে আমাদের প্রয়োজন, তাহলে আমার মনে হয় আমরা টাকার থেকেও বেশি কাজ করতে পারবো। এবং এইটা একটা রীতিমতো উদাহরণ হতে পারে যে টাকা ছাড়া একটা নির্বাচন, মানুষের সহায়তায় যে লোকটা নির্বাচিত হচ্ছে সে তো এই অঞ্চলেরই কাজ করবে। আমাদের রতনের তো একটা ফুটো পয়সাও নেই, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম রতনের জন্য। সেই প্রবলেম কিভাবে সলভ হবে সেটাও কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আমার মনে হয় কি, ওইটা তো আমরা একটা মানে টোটালটা একটা নির্বাচনী প্ল্যান তো আমরা করবই। আমরা প্রথমে রতনের সাথে বসবো, বিষয়টা আমাদের বিশ্বাসযোগ্য হলে আমরা এবার একটা প্ল্যান তৈরি করব। সেই প্ল্যানের মধ্যে বয়স্ক এবং তরুণরা থাকবে। তা সেইটা কিন্তু গ্রামের লোকদের বোঝাইতে হবে আর কি, বুঝছেন? মানে আমার মনে হয় যে রতনকে কিন্তু গ্রামের লোক খুব ভালোই বাসে আসলে, হ্যাঁ, তো গ্রামের ওরকম কিছু লোক আমাদের ঠিক করতে হবে যারা রতনকে পছন্দ করে, সেরকম কিছু লোক নিয়ে একটা কমিটি করতে হবে রতনের পক্ষে। তো এইটা আপনার মানে বুদ্ধিসাধ্য তো ভালো, আপনার জানাশোনা অনেক ভালো, লেখাপড়া আমাদের চেয়ে অনেক বেশি, তো আপনি রতনের জন্যে মানে একটা সঠিক প্ল্যান করে দেন আমার মনে হয়, এবং এটার জন্য আপনার শ্বশুরের সাথেও কিন্তু একটু আলাপ করার দরকার আছে। না না, আব্বাকে তো আমি বলবোই। এবং আব্বাকে আমার মনে হয় রতনের ব্যাপারে আব্বা হয়তো একটু হাসবে, কিন্তু ওকে অবিশ্বাস করবে না, ও বিশ্বস্ত তো। মানে মানে এইটা আপনি যেভাবে যেভাবে ভালো মনে করেন সেভাবে একটা প্ল্যান করেন, তবে আমি একটা জিনিস আপনাকে বলি যে গ্রামের মুরব্বী মানুষদেরকে তো সাথে নিতেই হবে, আমাদের প্রধান আকর্ষণই থাকবে তরুণরা। তাহলে আমরা একটা কাজ করি বাচ্চু, সেটা হলো আমরা রতনের সাথে আগে বসি কালকে, ঠিক আছে। তাই না?
কারো দিয়ে একটু পরিষ্কার করালেই পারেন। এগুলো তো মজনুর কাজ। মজনু তো নেই। তুমি দূরে দাঁড়িয়ে কেন? এখানে এসে বসো না। আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে। কেমন মৃদুমন্দ বাতাস বইতেছে দেখছেন? বাতাসে কান পাতলে গান শোনা যায়। আচ্ছা, এটা কি মাস গো? ফাল্গুন মাস। আপনি কিন্তু অনেক বুড়া হয়ে গেছেন। অনেকটা সময় তো পেরিয়ে গেল। তুমি তো সেই কবেই চলে গেলে। তোমার তো আর বুড়ো হওয়ার কোনো ভয় নেই। আপনারা দেখা মনে হইতেছে আপনি কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছেন। হ্যাঁ, চিন্তা তো থাকেই। কত কিছু নিয়ে ভাবতে হয়। বুড়া শরীরে অত চিন্তা ভাবনা করণ লাগবে না। আপনার ছেলে মেয়েরা আপনার আশেপাশেই আছে, এখন তারা চিন্তা করবে। ছেলে মেয়েদের, ওদের তো চিন্তার জগৎ নিয়ে যা। না, গান শুনবে? হ্যাঁ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। হাই, তুমি কি আব্বাকে এর মধ্যে খেয়াল করেছো? কি হয়েছে? আব্বা মাঝে মাঝে একা একা কথা বলে। আমি বেশ কিছুদিন আড়ালে দাঁড়িয়ে কথা শুনেছি। এমন ভঙ্গিতে আব্বা কথা বলেন, মনে হয় যেন সামনে একজন দাঁড়িয়ে আছেন। আমার কাছে মনে হচ্ছিল উনি নিখুঁত অভিনয় করছেন। না, এটাকে না অস্বাভাবিক মনে করার কিছু নেই, কারণ বাচ্চাদের আর বয়স্কদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে। এটা এক ধরনের ফ্যান্টাসি বলতে পারো। আসলে আমাদের উচিত আব্বাকে একটু বেশি বেশি করে সময় দেয়া। আব্বা নিজেই সেটা চান বলে তো মনে হয় না। উনি নিজেই তো আমাদের সবার থেকে দূরত্ব বজায় রাখেন। আমার মনে হয় কি, এটা আব্বার না বাইরের দিকটা, ভেতরের দিকটা উনি চান যে আমরা বেশি করে ওনার সাথে যেন মিশি। তারপর তুমি কি আব্বার সাথে একটু কথা বলবে? আমার কাছে না ব্যাপারটা ভালো লাগছে না। বয়স্ক একজন মানুষ একা একা কেন কথা বলবে? যদি কোনো মেন্টাল ডিসঅর্ডার হয়ে থাকে, আগে ভাগেই ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার। আমি ভাইয়ার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলেছি, ভাইয়াও কোনো গুরুত্ব দিল না। কি আপা, লতিফ কোনো কামের পোলা হইলো দেখেন, এখনো আসে নাই। আর যদি কাম করতে ভালো না লাগে তাহলে আমাকে বাসায় কাম করার দরকার নেই। এই যে চাষারে তামাক দিব কে? নবের পুত আমি না আনতে দিতেছি। আপা, আপনি কিন্তু আজকাল বিচার করবেন, কয়ে দিলাম। ময়না আসলে ওর ভাইয়ের জায়গাটা অন্য কাউকে সহ্য করতে পারছে না।
আচ্ছা, মজনুর কেসের শুনানি কবে থেকে শুরু হবে জানো কিছু? না, এখনো ডেট দেয়নি। আচ্ছা, মজনুকে কি কোনোভাবে বাঁচানো সম্ভব? উকিল সাহেবের সাথে যেটা কথা হলো, ওর সাজা কমানোর জন্য মামলাটা ওইভাবে সাজানো হচ্ছে। কিরে লতিফ, আমার কিছু করতে চাস? হক, শিউলির তো বিয়েতে মত নেই। তুই তো সবই জানিস রে বাপ। তার যে বিয়েতে মত নাই কেন তাও জানিস। সবই জানি। এখন তুই কি করবি রে বাপ? মজনু তো জেলে। মার্ডার কেসের আসামি কি সহজে জেলখানাতে বার হতে পারে? পারে না। তোর ভিটে ছাড়া মেয়েটারে কোন ভিটে কার কাছে? শিউলিকে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে কাকা? তুই কিছু ভাবিস নে রে বাপ। দুঃখ কষ্ট কি মানুষের চিরদিন থাকে? থাকে না। এই তুই এমন ওখানে বসে রয়েছিস, সরকার বাড়ি যাবি না? কাল সন্ধ্যায় শিউলি আমার বিটে এসেছিল। সে আমার বলেছে, কাল সন্ধ্যায় শিউলি আমার বিটে এসেছিল। সে আমার বলেছে সে নাকি গলায় দড়ি দিবে। এই কি কোষ? কাকা, আমি কই কি, তুমি বিয়ের জন্য ওরে জোরাজোরি করো না, আর আমার কথা তুমি ভাবিও না। আমি তো একবার সংসার করেছি, কপালে সুখ সয়নি। শিলু যদি কোনোদিন আমার দিকে তার মত ফিরায় তো বিয়ে হবে। কাকা, আমি তো তোমার ঘরেরই ছেলে, আমি তোর কোথাও পালাই যেতেছি না, তাই না? ওর মনে দুঃখ দিয়ে তুমি কিছু করো না কাকা, ওরে কয়দিন ভাবতে দাও। আমি যাই কাকা, সকালবেলা সরকার বাড়িতে মেলা কাম, দেরি হয়ে গেলে আবার ওই যে ময়না গছ গাছ করে কথা শোনায়। গেলাম কাকা। তোর বাপ কি আন্দা? হ্যাঁ, তো আমি যে প্রত্যেক দিন আইতেছি তোর লোকে দেখা করি, ওই বুড়া বেটা কি বুঝে না কিনলে আমি আই? তো পাত্র দেখতেছে আবার কি? বাবজান তো বাবজানের দায়িত্ব করতেছে, হুম। তুমিও করো। তোমার যদি এতই মনে হয় তুমি বাবজানের লগে দেখা করো, চলো। আর মানে আর কত দেখা করতাম, মানে কেমনে দেখা করতাম? মুহে রুমাল দিয়া মু এবার দেখা করতে? এইটা কিন্তু ঠিক কথা কইছো, তাহলে কিন্তু মানায় যাইব, আর বাবজানের কিছু করানো লাগবে না। ওরে যন্ত্রণা! তোর বাপ একটা মাথা মোটা, মানে তুইও আমার লগে মজা লইতেছস না? তো কি
শিউলি বিবির খবর কি? কি রে, চুপ করে দিছিস কে? তুই তো লতিফরে বিবাহ করবি, তাই না? ময়নাবু, এই বিষয় নিয়ে তোমার লগে আমি কোনো কথা কইতে চাই না। মজনু যখন জেল থেকে ফেরত আসবো তখন তুই তো নিশ্চিত যে আমার ভাই মজনুর ফাঁসি হইব, আর তুই ওই লতিফের ঘরে সুখের কৈতর উড়াবি, শান্তিতে বসবাস করবি। কি কইতে আইছো কও তো? আইছিলাম তোর নতুন নাগরে খুঁজতে, কারণ সে তো এখন সরকার কাকার কামলা। কেন, তোর কি সমস্যা? লতিফ ভাই বাড়িতে আসে না, তুমি যাও। কি হইল, ফিরাইলা কেন? বাকি আছে কিছু কওনের, কও। শিউলি, একমাত্র তোর জন্য আমার ভাই মজনু এখন আসাম, আর তুই তুমি তুমি কখন থেকে যা নাই তাই কইয়া যাইতেছো। তুমি কও, আমার কি অন্যায় ছিল? আমি তো তোমার ভাইয়ের লগে কোনো অপরাধ করি নাই। আর বাপজান লতিফ ভাইয়ের লগে আমার বিবাহ ঠিক করছে।